প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো আজকে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরো দুটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এই একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আজকে আমি আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো আজকে আমি প্রথমে আলোচনা করব দিনাজপুর বোর্ড 19। প্রথমে আমি আলোচনা করব দিনাজপুর বোর্ড 19। প্রথমে তোমরা প্রশ্নটা বাহির করে নিতে হবে। দিনাজপুর বোর্ড 19, একটু কমেন্ট করে আমাকে জানাবা যে প্রশ্নটা তোমরা বাহির করছো কিনা। আর তোমরা সবাই জানো যে আমাদের অর্থাৎ তোমাদের এডমিশন বেস কিন্তু আমরা চালু করে দিয়েছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিছু একটা টাকা দিয়ে শুধুমাত্র আমাদের পেড বেসের শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা, সেটা হচ্ছে কিস্তির যে সুযোগটা, কিস্তি, এই সুযোগটা তোমরা পাচ্ছ। তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো ইনশাল্লাহ তোমরা অলরেডি ভর্তি হওয়া শুরু করে দিয়েছো। যারা এখনো হও নাই, তোমরা নামমাত্র একটা টাকা দিয়ে তোমরা আপাতত ভর্তিটা কি করে ফেলো, কনফার্ম করে ফেলো। কারণ আমরা কিন্তু ওই যে 1000 পর্যন্ত যে শিক্ষার্থী তাদেরকেই কিন্তু আমরা গিফটটা দিব। তাই আমি চাই আমার পেড বেসের শিক্ষার্থীরা এই গিফটটা পাক, বাহিরের স্টুডেন্টদের থেকে পেড বেসের স্টুডেন্টরা আগে পাবে, এটাই স্বাভাবিক, তাই না? জি, বাকিরা এখনো কিন্তু জয়েন করে নাই। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যাদের আসলে ইচ্ছে আছে, তোমাদের আসলেই যাদের ইচ্ছা আছে, তোমরা আর দেরি না করে তোমরা অবশ্যই অবশ্যই খুব দ্রুতই হচ্ছে তোমরা ভর্তিটাকে কনফার্ম করে ফেলো, কেমন? এই কিস্তির সুবিধাটা একমাত্র তোমাদের জন্য। এটা অন্য কেউ পাবে না। যাও, তোমাদেরকে আমি সুযোগ করে দিলাম 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা দিয়ে তোমরা আপাতত ভর্তিটাকে কনফার্ম করে ফেলো। সর্বনিম্ন 1000 টাকা দিয়ে তোমরা ভর্তিটাকে কনফার্ম করে ফেলো। ভাই, এই দীর্ঘ যে এইচএসসি 24-এর যে যাত্রা, এই যাত্রাটা যে আমাদের সাথে ছিল, আমরা চাই তোমরা এডমিশনের যে যাত্রাটা সেটাও আমাদের সাথে থাকবা, কেমন? ইনশাল্লাহ। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আহনাফ, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আহনাফ, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলেই হবে। বাকিরা কোথায় আমাকে একটু বলেন, আমি কি ক্লাস শুরু করে দিব? বাকিরা কোথায়, আমি কি ক্লাসটা শুরু করে দিব নাকি অপেক্ষা করব? একটু জলদি কমেন্ট করে জানান আমাকে প্লিজ।
আমি বারবার তোমাদেরকে বলতেছি, যারা হচ্ছে আসলে এডমিশন দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, ভাই আমি আবারও মন থেকে বলতেছি যে তোমাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়া হবে। এবং বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করো যে তোমাদেরকে যতটুকু প্ল্যান করা হয়েছে ততটুকু বাস্তবায়ন করা হবে, বিন্দু পরিমাণও কম হবে না। এই জন্য বললাম, ইন্টারমিডিয়েটে যেভাবে তোমাদের সাথে লেগে আছি, ঠিক এডমিশনও ঠিক সেইভাবে তোমাদের সাথে লেগে থাকবো। ভাই অনেকেই এখন দেখবা ফ্রি ক্লাস দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, অনেক কিছু করতেছে। ভাই এতদিন তারা কোথায় ছিল? একমাত্র আমি এবং আমির স্যার তোমাদেরকে অল্প টাকায় কোর্স শুরু করে সেই কোর্সটাকে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি। তাই তোমাদের উপরে এতটুকু বিশ্বাস আমাদের আছে যে আমাদের কথাগুলোকে তোমরা গুরুত্ব দিবা এবং মন দিয়ে শুনবা। দিনাজপুর বোর্ড 19। দেখো দিনাজপুর বোর্ড 19-এর ক নাম্বারটা বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে বিজ্ঞাপন নিয়ে কাজ করতে হবে। আগে দেখতে হবে বিজ্ঞাপন রেওয়া মিলে আছে কিনা। এই যে দেখো বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন রেওয়া মিলে আছে। বিজ্ঞাপন কয় টাকা? এই যে দেখো ৪৪,০০০ টাকা। এই যে বিজ্ঞাপন রেওয়া মিলে আছে ৪৪,০০০ টাকা। এই বিজ্ঞাপনটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং এই বিজ্ঞাপনের সাথে আমি যেটা করব, যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে তাহলে সেটা যোগ করে নিব। এই যে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা আছে। এরপরে কি বলছে দেখো, মোট বিজ্ঞাপন খরচের ১/৩ অবলোপন করতে হবে। ১/৩ মানে হচ্ছে 3/1 অবলোপন করতে হবে। অবলোপন মানে খরচ, অবলোপন মানে খরচ, মানে 3/1 অবলোপন করতে হবে। আর আমাদেরকে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাহির করো। আমাদেরকে বলছে কি? বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাহির করো। তো বিলম্বিত বিজ্ঞাপনটা আমি কিভাবে বাহির করবো? এই যে দেখো, আমরা একটা শখ তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। প্রথমে আমি লিখব বিজ্ঞাপন, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। বিজ্ঞাপন যেটা রেওয়া মিলে দেওয়া আছে সেটা আমি লিখব। লিখার পর তার সাথে আমি যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। তাই বিনামূল্যে পণ্য বিতরণ যদি কখনো দেখতে পাও, তাহলে তুমি এটা অবশ্যই বিজ্ঞাপনের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ কয় হাজার টাকা? 10,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে এই যে টোটাল যে 54,000 টাকা আসছে, এই 54,000 টাকা হচ্ছে আমার মোট বিজ্ঞাপন। এই 54,000 টাকা হচ্ছে আমার মোট বিজ্ঞাপন। এবার এই বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে বলছে। 1/3, এটার মানে হচ্ছে 3/1। অর্থাৎ 3/1 অবলোপন করতে বলছে। অবলোপন, অবলোপন মানে যেটা খরচ হিসাবে দেখাইতে হবে আমাকে। তাহলে এই টাকাটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কয় টাকা করে আসবে আমাকে একটু বলো তো। প্রত্যেক ভাগে কয় টাকা করে আসবে আমাকে একটু বলো। আমি যদি 54,000 টাকাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে আমার কয় টাকা আসবে এটা একটু আমাকে একটু কমেন্ট করে বলো তো। কয় টাকা আসবে? এই যে এই 54,000 টাকাকে আমি 3 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেই টাকাটা আসবে, ওই যে 18,000 টাকা, এই 18,000 টাকা হচ্ছে আমার জন্য অবলোপন। অবলোপন মানে যেটা খরচ হিসাবে দেখাবো আমি, ব্যয়, এই 18,000 টাকা। তাহলে বাকি থাকবে কত? 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। এই যে দেখো, এই জায়গায় যে তারা বলছে 3/1 অবলোপন করো। অবলোপন, অবলোপন মানে যেটা ব্যয় মানে খরচ, মানে 3/1 অবলোপন করো। তাহলে 2 ভাগ কি হবে? এই 2 ভাগের টাকা হবে বিলম্বিত। তাহলে এই যে দেখো 18,000 টাকা হচ্ছে, আরে 36,000 টাকা হচ্ছে আমার জন্য বিলম্বিত। বলো তো বুঝতে পারছো কিনা?
বুঝতে পারছো কিনা আমাকে বলো। তাহলে আমাকে ক নাম্বারে বাইর করতে বলছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কোনটা? বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনের যে অংশটা আমি ভবিষ্যতে ব্যবহার করব, অর্থাৎ আমি যেই বছরের অঙ্ক করি ওই বছরের বিজ্ঞাপনের টাকাটা হচ্ছে অবলোপন, এই যে 18,000 টাকা, এটা বর্তমান বছরের জন্য, আর ভবিষ্যতের জন্য যেটা সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপনের যে অংশটা, বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব ওই টাকাটাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। একটু কমেন্ট করে আমাকে জানাও ক নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা। একটু সবাই কমেন্ট করে জানাবেন ক নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা। একটু সবাই কমেন্ট করে জানাবেন যে ক নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা। এবার আসেন খ নাম্বার প্রশ্ন। দেখেন খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে মোট লাভ 4,67,500 টাকা ধরে 31শে ডিসেম্বর তারিখে নিট লাভ বা ক্ষতির পরিমাণ বাইর করতে বলছে। এই জায়গায় মোট লাভ দেওয়া আছে, আমাদেরকে নিট লাভ বাহির করতে বলছে। কি বাহির করতে বলছে? নিট লাভ। দেখো মোট লাভ দেওয়া আছে, আমাদেরকে নিট লাভ বাহির করতে বলছে। তো নিট লাভ কিভাবে বাহির করব আমরা, এটা একটু মনোযোগ দিই তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারবো। কেমন? এই যে দেখেন, আমরা যদি নিট লাভ বাইর করতে চাই, নিট লাভ বাইর করতে গেলে সর্বপ্রথম আমাকে একটা ছক তৈরি করে নিতে হবে। কি তৈরি করতে হবে? একটা ছক তৈরি করতে হবে। কেমন? দেখেন, বিবরণ আমরা 3টা টাকার গড় লিখব। বিবরণ টাকা টাকা, বিবরণ, অনেকের এলাকায় বিদ্যুৎ নাই তাই না? আচ্ছা, এবার মোট লাভ যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখব। বলেন তো মোট লাভ কয় টাকা দেওয়া আছে? মোট লাভ যেটা প্রশ্নে দেওয়া আছে 4,67,000, কত বলেন? এই মোট লাভটা আমরা লিখে নিব 4,67,500। এবার এই মোট লাভ থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। বাদ দিব পরিচালন ব্যয়। এবার এই পরিচালন ব্যয়ের ভিতরে কোন আইটেম গুলো আসবে এইটা হচ্ছে তোমাকে, হ্যাঁ, উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপর লিখবা বিশদ আয় বিবরণী আংশিক, বিশদ আয় বিবরণী আংশিক, এটা লিখে নিবা, তারপরে সালটা লিখবা। এবার এই পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আসবে? পরিচালন ব্যয় মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে তার পিছনে আমরা যেই ব্যয়গুলো করে থাকি ওই ব্যয়গুলো। তো এই অঙ্কে পরিচালন ব্যয় বলতে কি কি আছে? এই যে দেখো, বেতন, প্রথমে আছে বেতন, প্রথমে কি আসবে? বেতন। বেতন আছে 30,000 টাকা, বেতনের সাথে সমন্বয়ে কোনো কিছু বলা নাই, তাই আমি বেতন সরাসরি লিখে দিব 30,000 টাকা। বেতন, একটু আগে যে আমরা বিজ্ঞাপন নিয়ে কাজ করছি এই বিজ্ঞাপনটা আমরা এই জায়গায় লিখবো। হ্যাঁ, এই যে দেখো, বিজ্ঞাপন 44,000 টাকা। এই বিজ্ঞাপনের সাথে আমি যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ। এবার এই জায়গায় হবে 55,000 টাকা, 55 না 54,000 টাকা।
এবার তার থেকে আমি বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন। মনে রাখবেন, যখন আমরা বিশদ আয় বিবরণী করি তখন কিন্তু আমরা বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা বাদ দিই। কেন? কারণ আমি খরচটা দেখাবো, আমার বিশদ আয় বিবরণীতে তো শুধু খরচটা দেখাইতে হবে, তাই আমি বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন। আর বিলম্বিত বিজ্ঞাপন আমি কত কিন্তু বাইর করছি 36,000 টাকা, আর আমার খরচ ছিল কত 18,000 টাকা। এই যে দেখেন, আমি বিজ্ঞাপনটা এই জায়গায়, বিজ্ঞাপনের যে খরচটা এটা কিন্তু এই জায়গায় দেখাইতে হবে, কারণ আমরা যখন বিশদ আয় বিবরণী করি ওই বিশদ আয় বিবরণীতে আমরা কিন্তু বিজ্ঞাপনের যে খরচটা ওই খরচটা আমরা এই জায়গায় দেখাবো। তো বিজ্ঞাপনের খরচটা আমরা কিভাবে বাইর করব? সবসময় বিজ্ঞাপন খরচ বাইর করার জন্য প্রথমে আমরা বিজ্ঞাপন এটা রেওয়া মিল থেকে লিখে নিব। এই যে রেওয়া মিল থেকে লিখে নিব, লিখার পর তার সাথে আমি বিনামূল্যে পণ্য বিতরণ যদি থাকে তাহলে সেটা আমি যোগ করব। তো বিনামূল্যে পণ্য বিতরণ সেটা আমি যোগ করে নিলাম। কেমন? আমি যোগ করার পর তার থেকে বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কত? 36,000 টাকা, যেটা আমি কতে বাহির করছি, কারণ বিজ্ঞাপন টোটাল হচ্ছে 54,000 টাকা। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি প্রত্যেক ভাগে 18,000 টাকা করে পড়ে। তো এক ভাগ আমাকে খরচ হিসাবে দেখাইতে বলছে, তাহলে বাকি 2 ভাগ ভবিষ্যতে ব্যবহার করব। আমি বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব ওইটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বলো তো বিজ্ঞাপনটা বুঝতে পারছো কিনা? বিজ্ঞাপনটা বুঝতে পারছো কিনা? বিজ্ঞাপনটা বুঝতে পারছো কিনা একটু বলো, বিজ্ঞাপনটা বুঝতে পারছো কিনা? ডিরেক্টলি তোমরা অনেকে বলতে চাচ্ছ যে আমি বিজ্ঞাপন খরচটা লিখে দিব। না না, এরকম করলে হবে না। এই জায়গায় তোমাকে দেখাইতে হবে, জিনিসটা দেখাইতে হবে, উপস্থাপন করতে হবে। কারণ হিসাব বিজ্ঞান শুধু শর্টকাট ওয়েতে করলে হয় না, এই জায়গায় উপস্থাপনের বিষয় আছে, তুমি উপস্থাপন করতে হবে তথ্যগুলোকে। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন কিনা, এই জায়গাটুকু বুঝতে পারছেন কিনা। একটু একটু জলদি কমেন্ট করে জানান, জলদি। আমরা বেতন এবং বিজ্ঞাপন নিয়ে কাজ করে ফেললাম। তারপরে দেখেন ইজারা সম্পদ, এই যে ইজারা সম্পদ এবং আসবাবপত্রের উপর কল কবজা এবং আসবাবপত্রের উপর অবসর ধার্য করতে বলছে। আমি সিরিয়ালি করে যাচ্ছি আর কি, একটু দেখো। এই যে দেখো আসবাবপত্র আছে তার উপরে অবসর ধরতে বলছে। আসবাবপত্র হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকার উপরে যদি আমি 10% ধরি তাহলে কত আসবে বলেন? 17,500 নাকি? 1,75,000 টাকার উপরে যদি আমি 10% ধরি তাহলে আসবে কত? 17,500। তাহলে আমি এই জায়গায় লিখবো আসবাবপত্রের অবচয়। যতগুলো স্থায়ী সম্পদ আছে তার উপর অবচয় ধরবো আমরা, আসবাবপত্র অবচয় 17,500। তাহলে আসবাবপত্রের উপর অবচয় ধরলাম 17,500। তারপরে আবার এই জায়গায় সমন্বয় কিন্তু আমাকে বলছে কল কবজার উপরে ধরতে হবে। তাহলে কল কবজা কোথায় আছে? এই যে দেখেন ভাড়ার নিচে কল কবজা আছে, এই যে কল কবজা, এই যে দেখেন কল কবজা। তাহলে কল কবজা কয় টাকা আমাকে একটু দেখতে হবে। কল কবজা 3,72,000 টাকা, তাই না? তো 3,72,000 টাকার উপরে আমি যদি 10% ধরি তাহলে কত আসবে বলো? 3,72,000 টাকার উপরে 10% ধরলে কত আসবে বলো? হ্যাঁ বিমা সালামি লিখবো, বিমা সালামি আমি লিখবো। দেখো কল কবজা হচ্ছে 3,72,000 টাকা, তার উপরে যদি আমি 10% ধরি তাহলে কত আসবে বলো? 37,000। কত আসবে বলো? 37,000 কত বলো? 200, তাই না? আচ্ছা আমি কল কবজার অবচয়টা জায়গায় লিখে ফেলি। কল কবজার অবচয় 37,200। এরপরে আসো, এরপরে বাকি যে আইটেম গুলো আছে এগুলো আমরা এখন লিখব। এরপর আছে ভাড়া, ভাড়া ভাড়া এটা আমাদের জন্য একটা খরচ। ভাড়া কয় টাকা আমরা একটু দেখে নিই। এই যে দেখো ভাড়া কয় টাকা, এই যে ভাড়া কল কবজার উপরে ভাড়া 15,000 টাকা। তাহলে আমরা লিখে নিব ভাড়া কয় হাজার টাকা? 15,000 টাকা। কেমন? তারপরে আমরা লিখব ইজারা সম্পত্তির অবলোপন। আমি তোমাদেরকে বলেছিলাম ইজারা সম্পদের সাথে ব্র্যাকেট দিয়ে যদি বছর দেওয়া থাকে তাহলে তার উপরে অবলোপন ধরতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব ইজারা সম্পদের অবলোপন।
ইজারা সম্পদের অবলোপন। এবার দেখেন ইজারা সম্পদের অবলোপন কয় টাকা, বারবার আমি আপনাদেরকে বলতেছি। এই যে দেখেন ইজারা সম্পদ, ইজারা সম্পদ 1,20,000 টাকা, ব্র্যাকেটে 10 বছর দেওয়া আছে। মনে রাখতে হবে ইজারা সম্পদের সাথে ব্র্যাকেট দিয়ে যদি বছর থাকে তাহলে তার উপরে কি ধরতে হবে, তার উপরে অবলোপন ধরতে হবে। অবলোপন, অবলোপন মানে হচ্ছে আমি যে ইজারা সম্পদটা নিয়েছি এই যে 1,20,000 টাকা দিয়ে, এই যে ইজারা সম্পদটা এই যে 1,20,000 টাকা দিয়ে আমি নিয়েছি, এটা 10 বছর আমি ব্যবহার করব। তাহলে প্রত্যেক বছর আমার কয় টাকা করে পড়লো, এটাকে আমি ভাগ দিব কত দিয়ে, 10 দিয়ে। তাহলে প্রত্যেক বছর আমার 12,000 টাকা করে পড়বে। এই যে 12,000 টাকা এটা কয় বছরের, এটা 1 বছরের। তো আমরা অঙ্ক করি কয় বছর, 1 বছর। আমি 1 বছর ব্যবহার করছি, তাই এই 12,000 টাকা হবে আমার জন্য ইজারা সম্পত্তির অবলোপন। এই 1 বছরের টাকাটাই হবে আমার জন্য ইজারা সম্পত্তির কি, অবলোপন। তাহলে আমি এই জায়গায় লিখে দিব ইজারা সম্পত্তির অবলোপন। বলেন তো বুঝতে পারছেন কিনা, ইজারা সম্পত্তির অবলোপনটা বুঝতে পারছেন কিনা বলেন, ইজারা সম্পত্তির অবলোপনটা বুঝতে পারছেন কিনা বলেন। তারপরে আসবে কি, তারপর আসবে এই যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। তারপরে আবার সমন্বয়ে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,000 টাকায় উন্নীতি করতে হবে। এই যে দেখেন এটা আমরা করব এখন। এবার দেখেন অনাদায়ী পাওনা খরচ বাইর করার আইটেম টোটাল 4টা। প্রথমে আসবে অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে থাকবে, এই যে আমরা এটা লিখব অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে থাকবে, ওই অনাদায়ী পাওনাটা আমরা লিখব। অনাদায়ী পাওনা কয় হাজার টাকা, 6,000 টাকা, এটা রেওয়া মিলে দেওয়া আছে অনাদায়ী পাওনা। এবার তার সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা যেটা সমন্বয়ে থাকবে। আমি তার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা যেটা সমন্বয়ে থাকবে। কিন্তু সমন্বয়ে কোনো নতুন অনাদায়ী পাওনা নাই, সমন্বয়ে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু সমন্বয়ে আছে এটার নাম হবে নতুন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা আমরা যোগ করব কয় হাজার টাকা, 8,000 টাকা। তাই আমরা লিখলাম 8,000। এবার এই দুইটা যোগ করলে হবে কত, 14,000 টাকা। এবার তার থেকে আমি বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কোথায় থাকবে, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। রেওয়া মিলে যদি কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে এটা হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে দেখো এই যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এটা হচ্ছে অনাদায়ী পাওনা, এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, 6,500 টাকা। তাহলে আমি এই জায়গায় লিখবো 6,500 টাকা। তাহলে এই 7,500 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। হ্যাঁ, সমন্বয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে নতুন, সমন্বয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে নতুন। তারপরে আসবে বিমা সালামি, ওইটা আমি বাদ দিয়ে গেছিলাম, এটা আমি এখন এই জায়গায় লিখে দিই বিমা সালামি। বলেন অনাদায়ী পাওনা খরচটা বুঝতে পারছেন কিনা। সমন্বয়ে যেটা থাকবে এটা নতুন, আর রেওয়া মিলে যেটা থাকবে সেটা পুরাতন। সমন্বয়ে যেটা থাকবে সেটা নতুন, রেওয়া মিলে যেটা থাকবে সেটা পুরাতন। বিমা সালামি, বিমা সালামি 8,500। বিমা সালামি হচ্ছে কত, 8,500। তাহলে আমরা এই জায়গায় লিখে দিব বিমা সালামি 8,500। বলেন তো এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্ট করে বাইর করতে হয় যদি পার্সেন্ট দেওয়া থাকে, কিন্তু এই জায়গায় ডিরেক্টলি টাকাটাই দিয়ে দিছে। অনেক সময় তারা এভাবে বলে যে দেনাদারের উপরে 8%, 10% এরকম একটা সঞ্চিতি তৈরি করতে, কিন্তু এই অঙ্কে তারা কি করছে, ডিরেক্টলি টাকাটা দিয়ে দিছে। তো টাকাটা যেহেতু তারা ডিরেক্টলি দিয়ে দিছে সেজন্য আমি আর পার্সেন্ট ক্যালকুলেশন করে কি করব না, বাহির করব না। হ্যাঁ, যেহেতু 8,000 টাকা দেওয়া আছে এজন্য তো আমি 8,000 টাকা লিখছি। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,000 টাকা। ভাই এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। এবার এই পরিচালন ব্যয়ের সবগুলো টাকা যোগ করেন, পরিচালন ব্যয়ের সবগুলো টাকা যোগ করেন। কোন সবগুলো, এই যে দেখেন 30,000 টাকা, 18,000 টাকা, 17,500, 37,200, এই টাকাগুলোর সাথে তারপরে এই যে 15,000, 12,000, 7,500, 8,000, টোটাল টাকাটা যোগ করেন। যোগ করলে কত হয় আমাকে বলেন, টোটাল টাকাটা যোগ করলে কত হয় আমাকে একটু বলেন, টোটাল টাকাটা যোগ করলে কত হয় আমাকে একটু বলেন, টোটাল টাকাটা যোগ করলে কত হয় আমাকে একটু বলেন।
টোটাল টাকাটা যোগ করলে কত হয় আমাকে একটু বলবেন প্লিজ। 1,45,700, 1,45,700। এবার এই টাকাটা আমি মোট মুনাফা থেকে বিয়োগ করব। এই যে এই টাকাটা আমি কোথায় থেকে বিয়োগ করব, এই যে 4,67,500, এই 4,67,500 থেকে আমি 1,45,700 বিয়োগ করব। বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে বলেন। এই যে 1,45,700 এটা বিয়োগ করব, বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে একটু বলেন। বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে একটু বলবেন, বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে একটু বলবেন। 3,21,800। এই টাকাটার নাম হচ্ছে পরিচালন মুনাফা, এই টাকাটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব কি, অপরিচালন আয়। এবার তোমাকে জানতে হবে যে অপরিচালন আয়গুলো কোনটা, একটু ভালো করে বুঝেন। অপরিচালন আয় কোনগুলো, এটা যদি তুমি না জানো তাহলে তো তুমি বিপদে পড়বা। অপরিচালন আয় কোনগুলো, এটা কিন্তু আমি ফরম্যাটে লিখে দিছি। অপরিচালন আয় কোনগুলো, এবার আমি তার সাথে যোগ করব কি, অপরিচালন আয়। এবার তোমরা বলো তো এই অঙ্কে অপরিচালন আয় আছে কিনা। অপরিচালন আয় যেই কথা, অন্যান্য আয় একই কথা। তোমরা বলো অপরিচালন আয় আছে কিনা। অপরিচালন আয়গুলো কি কি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সালামি, চালানি কারবারের মুনাফা। এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য অপরিচালন আয়। এবার এই জিনিসগুলোর মধ্যে এই অঙ্কে মাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, বিনিয়োগের সুদ। এও বিনিয়োগের সুদ কিন্তু সরাসরি দেওয়া নাই। কিভাবে তুমি বুঝবা যে বিনিয়োগের সুদ আছে, এই যে দেখো বিনিয়োগ দেওয়ার পরে তার সাথে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। বিনিয়োগ দেওয়ার পর তার সাথে একটা পার্সেন্ট দিয়ে দিছে। বিনিয়োগের সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে তার উপরে কি ধরতে হবে, সুদ ধরতে হবে। আমি বিনিয়োগ করছি 1,80,000 টাকা, কয় পার্সেন্ট, 10%। এই যে 10% আমি ক্যালকুলেশন করব, 10% ক্যালকুলেশন করলে আমার আসবে কত, 18,000 টাকা। এই 18,000 টাকা হচ্ছে আমার জন্য বিনিয়োগের সুদ। এই 18,000 টাকা হচ্ছে আমার জন্য বিনিয়োগের সুদ। বলেন তো বুঝতে পারছেন কিনা কথাটা, বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন, একটু দ্রুত জানান। বিনিয়োগের সুদ বাইর করাটা বুঝতে পারছেন কিনা। এবার এই 18,000 টাকা ডাইরেক্টলি আমি এই জায়গায় লিখে ফেলবো। লিখার পর এই 18,000 টাকা আমি এই টাকাটার সাথে যোগ করব, এই যে এই পাশের টাকাটার সাথে, এই যে 1,21,800, 3,21,800। তো 3,21,800 সাথে আমি 18,000 টাকা যোগ করলে কত হয় আমাকে বলেন, বলেন কত হয়। 3,21,800, 3,21,800 এটার সাথে আমি 18,000 টাকা যোগ করব। যোগ করলে আমার রেজাল্ট কত আসে আমাকে একটু বলেন, কত আসে আমাকে একটু বলেন, রেজাল্ট কত আসে আমাকে একটু বলেন। 3,39,800। এবার এই টাকা থেকে আমি বাদ দিব অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, তুমি যেটাই লিখো না কেন একটা নাম লিখলে হবে। এবার অপরিচালন ব্যয় কোনগুলো ওইটাও কিন্তু তোমাকে আগে জানতে হবে। অপরিচালন ব্যয়গুলো হচ্ছে ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, বিবিধ ক্ষতি, বিবিধ ক্ষতি বলতে বোঝায় চুরি, হারিয়ে যাওয়া, আগুনে বিনষ্ট এই জিনিসগুলো। তারপরে বসবে এই জায়গায় শিক্ষানবিশ ভাতা, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ। যদি এইগুলো থাকে তাহলে এইগুলো বসবে। তো এই অঙ্কে মাত্র একটা আইটেম আছে, বলতো সেটা কি তোমরা। এই যে দেখো ঋণপত্র, ঋণপত্র দিয়ে তার সাথে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। এই যে ঋণপত্র তার সাথে পার্সেন্ট দেওয়া আছে, এটাই কিন্তু এই যে আমরা ঋণপত্র কত, এই যে 1,70,000 টাকা, এই যে 1,70,000।
এই 1,70,000 টাকার উপরে আমি 7% ধরবো। কয় পার্সেন্ট? 7%। 7% ধরলে কয় টাকা আসে আমাকে বলো। 7% ধরলে কয় টাকা আসে আমাকে আগে সেটা বলো, মুখস্থ বিদ্যা অঙ্ক করবা না। এই যে 1,70,000 টাকার উপরে আগে 7% ধরে নিবে। এই যে ঋণ বিনিয়োগ ব্যাংক জমা অতিরিক্ত প্রদেয় নোট, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে তার উপরে সুদ ধরতে হয়। এখন তোমরা বলো তো 1,70,000 টাকার উপরে 7% ধরলে কত আসে? 11,900। এবার 11,900 টাকা এই জায়গায় লিখবো। লিখার পরে এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমি নিব না। কেন নিব না? কারণ আমি যেই তারিখ থেকে ঋণটা গ্রহণ করেছি ওই তারিখ থেকে তাকে আমি সুদ দিব। এটার সাথে তারিখ দেওয়া আছে, তাই এই তারিখটা কাউন্ট করতে হবে। আমি ঋণটা নিয়েছি 2018 সালের 4 মাসের মাথায়, তাহলে 4 থেকে আমি সুদ দেওয়া শুরু করবো, 4 মাস থেকে। তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি কয় মাসের সুদ দিব? 9 মাসের। এই জন্য 9 দিয়ে গুণ করব। কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। কেন? 1 বছর সমান 12 মাস। তাহলে কত আসে বলো? তাহলে কত আসে? 11,900 কে 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করো, কত আসে বলো? 8,925। 8,925। এই 8,925 টাকা হচ্ছে আমার ঋণের সুদ। যদি এই তারিখটা না থাকতো তাহলে আমি 11,900 টাকায় নিতে পারতাম। যেহেতু তারিখ আছে তাই আমাকে মাসগুলো কি করতে হবে? কাউন্ট করতে হবে। এখন বলো বুঝতে পারছো কিনা? 8,925 টাকা যে আমি বাহির করলাম এটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই জায়গায় লিখবো ঋণের সুদ। একটু কমেন্ট করে জানাবেন কেন আমি মাস কাউন্ট করছি। বিনিয়োগের সুদের ক্ষেত্রে তো আমি মাস কাউন্ট করি নাই, তাহলে এই জায়গায় কেন করলাম? এবার বিয়োগ করো। বিয়োগ করলে কয় টাকা আসে বলো? বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে বলো? বিয়োগ করলে কয় টাকা আসে আমাকে বলো? বিয়োগ করলে কয় টাকা আসে বলো? 33,000, 3,30,875। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সে কাঙ্ক্ষিত নিট মুনাফা। নিট মুনাফাটা বুঝতে পারছেন কিনা সবাই আমাকে একটু জানাবেন। নিট মুনাফাটা বুঝতে পারছেন কিনা সবাই আমাকে একটু জানাবেন। নিট মুনাফাটা বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে জানাবেন। আপনারা এডমিশনের জন্য এখনো যারা টাকা পাঠান নাই দ্রুত টাকাটা পাঠিয়ে দেন। আপনারা হচ্ছে সম্পূর্ণ টাকা লাগবে না, আপনারা হচ্ছে এখন সামান্য কিছু একটা টাকা দিয়ে আপনাদের ভর্তিটা কনফার্ম করে রাখেন। বাকি টাকাটা আপনারা পরে পেমেন্ট করে দিবেন ধাপে ধাপে। আপনাদেরকে আমি 3টা কিস্তির সুযোগ দিয়েছি। আপনারা তিনবারে আমাদের এই টাকাটা পরিশোধ করতে পারবেন, শুধুমাত্র পেড বেসের শিক্ষার্থীরা। আর পেড বেসের বাহিরে যে শিক্ষার্থীরা থাকবে তারা একবারই দিতে হবে। অপরিচালন আয় আর পরিচালন আয়গুলো গুলিয়ে যায় ভাই। অপরিচালন বিক্রয় আমাদের জন্য পরিচালন আয়। বিক্রয় আমাদের জন্য পরিচালন আয়। বিক্রয় বাদে বাকি যত আয় আছে ওই সবগুলো আয়কে অপরিচালন আয় বলে। একদম সহজে এইভাবে ধরবা, এইভাবে মনে রাখবা। একমাত্র বিক্রয় আমাদের জন্য পরিচালন আয়, বিক্রয় বাদে বাকি যত আয় আছে ওই সবগুলো আয়কে অপরিচালন আয় বা অন্যান্য আয় বলে। কেমন না? এই যে রেওয়া মিলের আয়কর সঞ্চিতি বাদ যাবে না। যদি আমাদেরকে সমন্বয় বলতো যে আয়কর সঞ্চিতি ধার্য করতে হবে, তখন এই নিট মুনাফার উপরে আমি আয়কর সঞ্চিতি ধরতাম, ধরার পরে সেটা বাদ দিয়ে দিতাম। যেহেতু এই জায়গায় সমন্বয় বলে নাই তাই আমরা বাদ দেই নাই। কেমন? এবার আসেন গ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে আমরা একটু দেখে নিব। এবার গ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে? বছর শেষে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। শুধু সম্পদের পাশ চাইছে। সম্পদের পাশ মানে কি? আর্থিক অবস্থার বিবরণীর এই যে এইটা এ সমান সমান এল প্লাস ও ই, এই যে এইটার এই যে এই সমীকরণের আমাকে শুধু ডান পাশ করতে বলছে। এই যে ডান পাশ, ডান পাশটা মানে কি? সম্পদের আইটেমগুলো। এবার এটা কিন্তু যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এখন আপনারা আমাকে বলেন তো এটাকে আমরা তারল্যের ভিত্তিতে করব নাকি স্থায়িত্বের ভিত্তিতে করব? যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীটা, হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী
আপনি কি তারল্যের ভিত্তিতে করবেন নাকি স্থায়িত্বের ভিত্তিতে করবেন, একটু আমাকে কমেন্ট করে জানান। জি হৃদয় খান আপনি তো পরে আর যোগাযোগ করলেন না। হৃদয় খান, তাহলে আমরা স্থায়িত্বের ভিত্তিতে করব। এবার আসেন, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা ছক তৈরি করে নিতে হবে। আর ছকগুলো আমরা কি দ্বারা করব? আমরা কলম দ্বারা করব নাকি? না, আমরা ছক কখনো কলম দিয়ে করব না, আমরা ছকগুলো পেন্সিল দ্বারা করব। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ছকগুলো কি দিয়ে করবেন? পেন্সিল দিয়ে করবেন। আর অবশ্যই স্কেল দিয়ে দাগ টানবেন, তাহলে দাগটা সুন্দর হবে। বিবরণ, টাকা টাকা টাকা, প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন, সাল লিখে নেবেন, তারপরে লিখবেন আর্থিক অবস্থার বিবরণী। প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে লিখবেন আর্থিক অবস্থার বিবরণী। আমি কিছু বলতে চাই স্যার। জি বলেন। জি হৃদয় বলেন, বলার সুযোগ দিয়েছি, বলেন। এবার যেহেতু স্থায়িত্বের ভিত্তিতে করব, তাহলে প্রথমে আমরা লিখব মোট সম্পদ। আচ্ছা, আজকে অঙ্ক বেশি করাবো না, যান এটা করানোর পরে বন্ধ করে দিব, যেহেতু বাকি শিক্ষার্থীরা নাই। মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। যেমন স্থায়ী সম্পদগুলো কি কি আছে? স্থায়ী সম্পদগুলোর ভিতরে যেমন এই জায়গায় আছে আসবাবপত্র, $1,75,000 টাকা। এবার এই আসবাবপত্র থেকে ওই যে তার উপরে যে অবসর ধার্য করে দিলেন, সেই অবসরটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এই জায়গায় লিখবেন পুঞ্জীভূত অপচয় 17,500। বিয়োগ করলে কত হয় আমাকে বলে ফেলেন। বলেন বিয়োগ করলে কত হয়, বলেন বিয়োগ করলে কত হয় আমাকে একটু বলেন। এই যে আসবাবপত্র, তারপরে আসবে যন্ত্রপাতি, যতগুলো স্থায়ী সম্পদ আছে, যন্ত্রপাতি 1,80,000 টাকা। তার থেকে আমরা বাদ দিব কি? অবচয়টা, যেটা আমরা ধার্য করেছিলাম বিশদ আয় বিবরণী করার সময়, 1,57,500। এই জায়গায় কত আসবে বলেন? এই জায়গায় 1,80,000 থেকে আমি 18,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে কত আসবে আমাকে বলেন। ও কল কবজা কত? 3,72,000 টাকা না? আচ্ছা, কল কবজার টাকাটা মেবি আমি ভুল লিখছি। বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় বলেন? কল কবজার টাকা, কল কবজা হচ্ছে 3,72,000 টাকা। এরপর আসবে ইজারা সম্পদ, ইজারা সম্পদ হচ্ছে 1,20,000 টাকা। তার থেকে বাদ দিতে হবে অবলোপন। ইজারা সম্পদের কি বাদ দিব? অবলোপন, যেটা আমি ধার্য করেছিলাম। অবলোপন কয় হাজার টাকা? 12,000 টাকা।
আচ্ছা 3,72,000 থেকে এটা বাদ দিলে কত হবে? 3,34,800, 3,34,800। এই তিনটা জিনিস বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। এই তিনটা জিনিস স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের ভিতরে এই তিনটা জিনিসই আছে, আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পদ। বলেন এবার এই তিনটা টাকা যোগ করলে কত হয় আমাকে বলেন। এই তিনটা টাকা যোগ করলে কত হয় আমাকে বলেন। আর স্থায়ী সম্পদের ভিতরে যে তিনটা জিনিস, ওই তিনটা জিনিস যে আমরা লিখলাম ওইটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। স্থায়ী সম্পদের ভিতরে যে তিনটা জিনিস, ওই তিনটা জিনিস বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন প্লিজ। এই তিনটা টাকা যোগ করলে কত হয় আমাকে বলেন। আমরা স্থায়ী সম্পদের ভিতরে এই অঙ্কে তিনটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পদ। প্রত্যেকটা জিনিস থেকে আমি অবচয় বাদ দিয়েছি, যেহেতু অবচয় ছিল এই জন্য, যদি না থাকতো তাহলে বাদ দিতাম না। ইজারা সম্পদ তার সাথে অবলোপন আছে, এই জন্য আমি বাদ দিয়েছি। কেমন? 6,03,000 নাকি? ওকে, এটা হচ্ছে আমার মোট সম্পদ। এবার বলেন মোট সম্পদ বুঝতে পারছেন কিনা, মোট সম্পদটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। এবার মোট সম্পদের পরে আরে স্থায়ী সম্পদটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। স্থায়ী সম্পদের পরে এখন আমরা বাইর করব দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু প্রত্যেকটা অঙ্কে একটা জিনিসে থাকে, দীর্ঘমেয়াদী সম্পদ। এবার এই দীর্ঘমেয়াদী সম্পদের ভিতরে আসবে বিনিয়োগ। শুধু বিনিয়োগ, যে টাকাটা, ওই টাকাটাই কিন্তু আসবে। এই যে 10%, ওইটা নিয়ে তোমার মাথা ব্যথা কোনো দরকার নেই। বিনিয়োগ কত ছিল? 1,80,000 টাকা। তাহলে শুধু বিনিয়োগ আসবে। কি আসবে? বিনিয়োগ। এবার দীর্ঘমেয়াদী সম্পদের পরে আমরা আরেকটা হেডলাইন করব, সেটা হচ্ছে চলতি সম্পদগুলো লিখবো। কি সম্পদ? চলতি সম্পদ। এবার এই চলতি সম্পদগুলোর ভিতরে কি কি আসবে আপনারা একটু বলেন। এই চলতি সম্পদগুলোর ভিতরে কি কি আসবে আপনারা একটু বলেন। দীর্ঘমেয়াদী সম্পদ তো আমরা লিখলাম, এবার আমরা চলতি সম্পদগুলো লিখবো। কেমন? চলতি সম্পদগুলোর ভিতরে কি কি আসবে? ব্যাংক জমা, সমাপনী, মজুত পণ্য, এই জিনিসগুলো। যেমন এই অঙ্কে ব্যাংক জমা কিন্তু আছে, হাতে নগদ নাই, ব্যাংক জমা আছে। তাহলে ব্যাংক জমা কয় টাকা একটু বলে ফেলেন। ব্যাংক জমা, তাহলে আমরা একটু দেখি তো, চলেন ব্যাংক জমা কত আছে আমরা একটু দেখি। ব্যাংক জমা কয় টাকা আছে? এই যে দেখেন, এই যে ব্যাংক জমা 2,32,000 টাকা ব্যাংক জমা। না না, এই জায়গায় বিনিয়োগের সাথে যে পার্সেন্ট আছে এটার কোনো কাজ হবে না। ব্যাংক জমা কত? 2,32,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো 2,32,000 টাকা। তারপর আসবে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে হচ্ছে কি? দেনাদার। এবার আমরা দেখবো প্রাপ্য হিসাব কয় টাকা। চলেন প্রাপ্য হিসাব কয় টাকা আমরা একটু দেখে নিই। প্রাপ্য হিসাব, এই যে দেখেন প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব দেওয়া আছে। প্রাপ্য হিসাব 1,15,000 টাকা। তাহলে আমরা 1,15,000 টাকা এই জায়গায় লিখবো। লিখার পরে ওই যে সমন্বয়ে যে অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে বলছিল, ওইটা আমরা বাদ দিব। কোনটা? নতুনটা, যেটা সমন্বয়ে আছে। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 8,000 টাকা, এটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে আমাকে একটু বলেন। বিয়োগ করলে কত হবে? 1,07,000 টাকা, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। তারপরে কি আসবে দেখেন, তারপরে আসবে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, দেখেন সমাপনী মজুত পণ্য কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। আপনি সমন্বয়ে যান, এই যে দেখেন সমাপনী মজুত পণ্য 1,80,000 টাকা মূল্যায়ন করা হয়। তাহলে সমাপনী মজুত পণ্য পেয়ে গেলাম কত? 1,80,000 টাকা।
তারপরে আসবে ওই যে বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বকেয়া সুদ, ওই যে অপরিচালন আয়ে যে আমরা ধরেছিলাম ওই বিনিয়োগের বকেয়া সুদটা এই জায়গায় বসবে। টাকা। এবার বলেন চলতি সম্পদের আইটেমগুলো বুঝতে পারছেন কিনা, এবার বলেন চলতি সম্পদের আইটেমগুলো বুঝতে পারছেন কিনা, এবার বলেন চলতি সম্পদের আইটেমগুলো বুঝতে পারছেন কিনা। এবার বলেন চলতি সম্পদের আইটেমগুলো বুঝতে পারছেন কিনা। কি কি? এই যে দেখেন ব্যাংক জমা, এটা আমার জন্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাব মানে দেনাদার, এটা আমার জন্য চলতি সম্পদ। দেনাদার থেকে আমি বাদ দেবো কি? নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটা সমন্বয় বলেছিল যে অনাদায়ী পাওনার সঞ্চিতি ৮,০০০ টাকা বৃদ্ধি করো, উন্নতি করো, ওইটা আমরা বাদ দিব। তারপরে আসবে কি? সমাপনী মজুত পণ্য, ওই যে বিনিয়োগের উপর আমরা সুদ ধার্য করছিলাম, যেহেতু এটা সমন্বয়ের এন্ট্রি এই জন্য এটা দুই জায়গায় আসবে। সৌরভ খান মুকুল, দেনাদারের উপরে তুমি নতুন করে যেটা ধার্য করবা আর্থিক অবস্থার বিবরণী করার সময় সেটা তোমাকে বাদ দিয়ে লিখতে হবে। রেওয়া মিলেরটা বাদ দিবা না, সমন্বয়েরটা বাদ দিবা। সবকিছুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে সমন্বয়ের জিনিসগুলোই কিন্তু যোগ বিয়োগ হয়, কারণ আমরা তো জানি রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার বসে আর সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসে, তাই সমন্বয়ের এন্ট্রিগুলো আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। কেমন? একটু জলদি কমেন্ট করে আমাকে জানাও, একটু জলদি কমেন্ট করে জানাও যে এইটা এই চলতি সম্পদের টাকাটা বুঝতে পারছো কিনা। এবার এই চলতি সম্পদের সবগুলো টাকা যোগ করো। 2,32,000, 1,07,000, 1,80,000, আবার 18,000, টোটাল টাকাটা যোগ করলে কত হয় বলো? এই জায়গায় টোটাল টাকাটা যোগ করলে কত হয়? 5,37,000, তাই তো? যে আমির স্যার চলে আসছেন। আচ্ছা দেখেন তোমাদের আমির স্যারও চলে আসছেন। যেহেতু আজকে নেটওয়ার্কের সমস্যা, তাই আমি আজকে একটা অঙ্ক করানোর পরেই কিন্তু আর নিব না। কেমন? অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক থাকবে কোত্থেকে? বিদ্যুতে তো নাই, বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক আসবে কোত্থেকে? যে এই যে আমির স্যার চলে আসছেন, এই খুশিতে তোমরা এডমিশন 25-এর জন্য টাকাটা পে করে ফেলো। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতেছি যে দুর্যোগের কারণে আসলে অনেকেই টাকা দিতে যাচ্ছে, কিন্তু তার পরিবেশে তো ঠিক নেই, তার আশেপাশের অবস্থাতেও ভালো না। তাই তোমাদের মানসিক অবস্থাটা যখন ভালো হবে, যখন আসলে এই ঝড় বৃষ্টি আবহাওয়া ঠিক হয়ে যাবে, এই সব কিছু যখন আগের মতন হয়ে যাবে, তখন তোমরা হচ্ছে এডমিশন 25-এর জন্য নামমাত্র একটা টাকা দিয়ে তোমার ভর্তিটা কনফার্ম করে রাখবা। তারপর তুমি ধাপে ধাপে মানে টাকাটা পরিশোধ করে দিবা। কেমন? অনেকে বিকাশের দোকানে যেতে পারছে না, নেটওয়ার্কের সমস্যা, বিকাশে লেনদেন করতে সমস্যা হচ্ছে। যেহেতু আমরা ঢাকায় আছি এই জন্য আমরা টুকটাক নেটওয়ার্ক পাচ্ছি, বা আমরা হচ্ছে লেনদেন করতে পারতেছি, বা ওয়াইফাই আছে, কিন্তু অনেক জায়গায় তো কারেন্ট নাই। ওয়াইফাই থাকবে কোত্থেকে? সেটা না, যে জায়গায় কারেন্ট নাই সে জায়গায় ওয়াইফাই শব্দটা বিলাসিতা না, ওই যে এরকম আর কি। আচ্ছা তো যাই হোক, আমি আশাবাদী 2-1 দিনের ভিতরে সবকিছু যখন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের ভর্তি কার্যক্রম স্পিড হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের 24-এর সকল শিক্ষার্থীরা পেইড বেসের তারা তাদের ভর্তি কনফার্ম করে ফেলবে ইনশাল্লাহ, এবং ক্লাসে মনোযোগ দিবে। এবার আসো, এবার মোট সম্পদের ভিতরে আরেকটা সম্পদ বসবে, সেটা হচ্ছে অলিক সম্পদ। এই অঙ্কে অলিক সম্পদ কিন্তু আছে, বলো তো অলিক সম্পদ কোনটা? অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় এই অঙ্কে কিন্তু আছে, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। কি? সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এই বিলম্বিত বিজ্ঞাপন, এই যে এটা অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয় দিয়ে তুমি লিখতে পারো। এবার টোটাল 4টা সম্পদের টাকা তুমি যোগ করবা, টোটাল 4টা সম্পদের টাকা তুমি যোগ করবা। হ্যাঁ টোটাল তুমি 4টা সম্পদের টাকা যোগ করো, তাহলে হবে এই যে কোন 4টা? এই যে দেখো, প্রথমে স্থায়ী সম্পদ কত? 6,03,000। এই 6,03,000 সাথে তারপরে আমরা যোগ করব দীর্ঘমেয়াদী সম্পদ 1,80,000।
তারপরে 5,37,000, তারপরে 36,000। এবার 4টা টাকা যোগ করলে কত হয় বলো? 13,53,300। এটাই হচ্ছে আমার মোট সম্পদ, অর্থাৎ এই যে এর পাঁচটা, এই যে এটা আমাদেরকে তো আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে শুধু এই পাঁচটা করতে বলছে, এই যে 13,53,300। এখন আমাকে বলবেন যে এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে অঙ্কটা আমি করলাম ক খ গ আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। বুঝতে পারছেন সবাই? একটু একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান, একটু জলদি কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা, একটু জলদি কমেন্ট করে জানান। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানান, বুঝতে পারছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানান প্লিজ, বুঝতে পারছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানান। হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা তো রেকর্ড থাকবে, ক্লাসটা তো রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে না কেন? অবশ্যই ক্লাসটা রেকর্ড থাকবে। কেমন? ক্লাসটা অবশ্যই রেকর্ড থাকবে, রেকর্ড না থাকার কোনো কারণ নেই। যারা আমার এই বেসিক অ্যাকাউন্টিং বইটা এখনো অর্ডার করেনি, এমন কেউ কি আসো এই জায়গায়? তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে বেসিক অ্যাকাউন্টিং বইটা এখনো অর্ডার করেনি? মাত্র আর 50টা বই আছে। হ্যাঁ, কেন বললাম? পরীক্ষার আগে তুমি বুঝতে পারবা যে তোমার বেসিক বিষয়গুলো কতটা দরকার। তখন যখন দরকার হবে তখন কিন্তু তুমি আর এই বেসিক বিষয়গুলো তুমি পারবা না। এই বইটা থাকলে কিন্তু তুমি বেসিক বিষয়গুলো হাতের নাগালেই পাবা। এখন আমি তো আরো একটা অঙ্ক আজকে করাবো ভাবছিলাম, কিন্তু তোমাদের উপস্থিতি তো খুবই কম, এবং হচ্ছে গিয়ে কারণ কম হওয়ার তো কারণ আছে একটা, তাই না? কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে কারেন্ট নেই, এটাই। হ্যাঁ, এটাই মেইন। জুনায়েদ ভাই, নাই নিচ্ছ না কেন ভাই? যাদের কাছে বইটা নাই তোমরা নিচ্ছ না কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা, যাদের কাছে নাই তোমরা নিচ্ছ না কেন? সেটা হচ্ছে আমার একটা কষ্টের জায়গা। কি বইয়ের দাম বেশি হয়ে গেল? হ্যাঁ, আর যদি বইটা ভালো না লাগে তাইলে তো আর কোনো কিছু বলার নাই, তাই না? কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এটা তো অনেক বলে দিছি আমি। কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বলে দিছি। প্রথম পথের ভিতরে এই যে 1, 2, 8 এই তিনটা আগে শেষ করবেন, তারপর হচ্ছে 3, অথবা 1, 2, 8, 4। এবার এই যে যার যেটা ভালো লাগে, আপনি এইটা ভালো লাগলে এটা, এইটা ভালো লাগলে এটা, এই জায়গা থেকে আপনি 5টা সৃজনশীল উত্তর করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ক বিভাগের জন্য নবম অধ্যায় শেষ। এটা হচ্ছে প্রথম পত্র। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পত্র। এবার দ্বিতীয় পত্রের জন্য এই যে দ্বিতীয় পত্রের জন্য প্রথমে বলবো 4, 6, 8, 4, 8, 2, অথবা 2, 4, 6। এই যে যার যেটা ভালো লাগে 5টা সৃজনশীল এই জায়গা থেকে কমন পাবেন। এই যে 4, 6, 8, 4, 8, 2, 2, 4, 6, যার যেটা ভালো লাগে এই তিনটা, এই তিনটা, এই তিনটা। আর যারা পারেন তারা এইভাবে করতে পারেন 2, 4, 6, 8। এই যে এই চারটা। কেমন? আবার কেউ যদি মনে করেন 7 নিতে, 7ও নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত মতামত। আর পঞ্চম অধ্যায় এটা তো ক বিভাগ, যেটা আজকে করাইলাম,
এই জায়গা থেকে দুইটা আসবে, দুইটার উত্তর করতে হবে, কেমন? ওকে, প্রথম পত্রে 8 অধ্যায় কিভাবে বাদ দেন ভাই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রথম পত্রে এই যে অষ্টম অধ্যায়, এই জায়গা থেকে দুইটা অঙ্ক আসবে খবি, হ্যাঁ দুইটা অঙ্ক আসবে, একটা অধ্যায় করলে দুইটা পাচ্ছেন, আর আপনি এটা বাদ দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে তো আর কি বলবো। স্যার অ্যাকাউন্টিং এর ফার্স্ট অধ্যায়ের একটু প্রবলেম হয়। আরে ভাই ফার্স্ট অধ্যায়ের ক্লাস তো আমাদের গ্রুপে দেওয়া আছে, তারপরে আমি আবার ফার্স্ট অধ্যায় করে দিব। ফার্স্ট অধ্যায় কি কি আছে এটা দেখেন। ফার্স্ট অধ্যায় হচ্ছে টেবুলার ছক, হ্যাঁ এই টেবুলার ছকটা আমি করাবো, তারপর হচ্ছে জাবেদা করাবো, টেবুলার ছক, জাবেদা, চালান, ক্যাশ মেমো, এইটা আমি করিয়ে দিব, কেমন? কোনো সমস্যা নেই, আমি করিয়ে দিব। এবং আমার ইউটিউবে কিন্তু দেওয়া আছে, আপনি ইউটিউবে গিয়ে ফার্স্ট অধ্যায়ের ক্লাসগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। জি হবে হবে ভাই, অষ্টম অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসবে, অষ্টম অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসবে, অষ্টম অধ্যায় থেকে দুইটা, একটা হচ্ছে সরল রৈখিক, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান, একটা হচ্ছে সরল রৈখিক, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান। একটা হচ্ছে সরল রৈখিক, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমানের অঙ্ক আসবে, সহজ আছে। আচ্ছা, যারা চতুর্থ অধ্যায় নিয়ে ভাবতেছেন, চতুর্থ অধ্যায় থেকে রেওমিল, আপনি রেওমিলের যে ভুল সংশোধনী রেওমিলটা আছে ওইটা করার দরকার নেই, তো ওইটা করে আপনার প্যারায় পড়ার দরকার নেই, জাস্ট ভুল নিয়ে শুধু আপনার এমসিকিউটা আলোচনা করব। হ্যাঁ এমসিকিউ কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, ভুল কত প্রকার, ভুল ছিল দুই প্রকার, ভুল কয় প্রকার ছিল, দুই প্রকার ছিল, একটা ছিল নীতিগত ভুল, আর একটা ছিল করণিক ভুল, একটা ছিল নীতিগত ভুল, আর একটা ছিল করণিক ভুল। এই করণিক ভুলকে আবার 4 ভাগে ভাগ করছে, নীতিগত ভুলকে আবার 2 ভাগে ভাগ করছে, এগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম। হ্যাঁ, অবচয়ের কোনো জটিল প্রশ্ন দেয় না, অবচয়ের কোনো জটিল প্রশ্ন দেয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। অবচয় সবচেয়ে সহজ কোশ্চেন গুলো অবচয় থেকে আসে, কেমন? আর ব্যাংক সমন্বয় থেকে। আমি এই অধ্যায়ের উপরে, পঞ্চম অধ্যায়ের উপরে আর একটা ক্লাস নিব, তারপরে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা করাবো। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা করাবো, টেবুলার ছক, হ্যাঁ তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট, জাবেদা, এগুলো করাবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, যেহেতু সবাই নেই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আরো 2 থেকে 3টা অঙ্ক করিয়ে দিব না, কেমন? তারপরে হচ্ছে আমি নতুন অধ্যায় ধরবো, আর হচ্ছে গিয়ে দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো আলোচনা করব। হ্যাঁ, ফিফু লিফু নিয়ে কি বলবো বিশ্বজিৎ, লিফু মেথড কিন্তু তোমাদের নাই, লিফু মেথড থেকে তোমাদের কোনো অঙ্ক আসবে না, তাই লিফু মেথড করার কোনো দরকার নাই। তোমরা যেটা করবা, দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আমরা 2টা মেথড করব, একটা হচ্ছে ফিফু মেথড, আর একটা হচ্ছে ওয়াম মেথড। ওয়াম মানে কি? ওয়েটেড এভারেজ মেথড, মানে ভারযুক্ত গড়। এই 2টা পদ্ধতি করব, তাহলে এনাফ। এই 2টা পদ্ধতি থেকে আমাদের কোশ্চেন আসবে, আর আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করতে হয় সেটা শিখবো, কেমন? আর কোনো কিছুর প্রয়োজন নেই। জি জি জি, বাদন হবে 2, 4, 8 পড়েন, কোনো সমস্যা নেই। 2, 4, 8 শেয়ার ইস্যু থেকে 2টা অঙ্ক আসবে, অংশীদারি ব্যবসা থেকে 2টা আসবে, আর্থিক বিশ্লেষণ থেকে 2টা আসবে, মজুত পণ্যের হিসাব রক্ষণ, যে ফিফু এবং ভারযুক্ত, এটা থেকে কপাল ভালো হলে 2টা আসতে পারে, অথবা একটা আসবে, কেমন? ওকে, আমি পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় আবার করিয়ে দিব, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় আবার করে দিব, এমসিকিউ করিয়ে দিব, কেমন? এবং রিয়াদ ভাইও তোমাদেরকে ক্লাস নিবেন, সাপোর্ট দিবেন, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে, বিজনেস স্কোয়াডের সবাই মিলে তোমাদের রেজাল্ট উন্নতি করার জন্য যেটা করার প্রয়োজন, আমরা সবাই মিলে সেটাই করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।